নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে। তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাঁচের জালনার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখাই চিৎকার, সবকিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। অরু চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে। সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণেই সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে অরু। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক ভাবলে এখনো পিলে চমকে ওঠে অরুর। সকাল 9:35। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্ব জ্ঞানের দিক দিয়ে সব সময় সচেতন সে। আসলে বাস্তবটা যার দরজায় বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। অরু তখনও শুয়েছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিজ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিজ থেকেই হাঁক পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। জেকে, এই জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নাহলে কিন্তু আমি ওপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবার ডাকতে যাবে তখনই উপর থেকে ভেসে আসা মেয়েলি ঋণ ঋণে কণ্ঠস্বর শুনে হক চকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে গ্রন্থকে এত ভুল অ্যাড্রেসে আসেনি তো? অরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে তো কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। অরুর কথা মাঝ পথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিকও বেরিয়ে এসেছে। লম্বাই অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়েই চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা খড় দাড়িগুলো মাথা চাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পিছন দিক থেকে ঘাড়, সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনেই 31 বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গডের মতোই সুন্দর ঠেকল। ও ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গম গমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকেই স্থির। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। ও ব্যাক টু ইয়োর রুম। কৃতিকের এক্সপ্লেনেশন, বাচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না অরুর। ও উল্টে বাঁচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই, অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোমাকে। অরু ভয়ার্ত ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগে কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। ওর মনে মনে ভাবলো, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনেই নিজেকে মিস সাহসী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো, কথা কানে যায়নি? যাবো না। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু কৃতিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরো একবার বক্ষ পিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করলো অরু।
কেন যেন মনে হলো অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এইটা, কিন্তু সেসব মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন। বরং নতুন উদ্যমে কৃতিকের কথার কাটকাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতে কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া লোকটা গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী। কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল সায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে শেষরা মনে হচ্ছে। কি? তোরা সব কটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? সায়র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলিস না, ফোনও ধরিস না, মেসেজও সেন্ড করিস না, হুটহাট উদাও হয়ে যাস। কোনোদিন দেখবিও একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে তুই আসলে মানুষ তো নাকি ভ্যাম্পায়ার? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। সায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ সায়রের মুখ ননস্টপ চলছে। একটানা এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো সায়র। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকে তাকিয়েই ছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সে চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছন থেকে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়েই সায়র উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটা কি জেকে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যি ভূত ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। সায়র একটা মানুষ ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কৃতিককে প্রোটেস্ট বাই ঘোষ বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কৃতিক। সায়র সচকিত নজরে ওর পেছনে চাইল, দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের পিচ্ছি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুপাশে ঝুঁটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো তো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতে হাত বাড়িয়েছিল সায়র পিচ্ছিটার গাল টেনে দেবে বলে, কিন্তু সেই আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলে, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে জেরে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তো, তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? নো ওয়ান। এ বলে সিঁড়ি ডিঙিয়ে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কৃতিক। সায়র কৃতিকের পেছনে পেছনে নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্চি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগে ওর মুখ বরাবর একটা কুশান ছুঁড়ে মারে কৃতিক। মুখে লাগাম টান, তুই জানিস? ফুকিং হেট ওমেন্স।
তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বলল, বললাম তো নো ওয়ান ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র বুঝলো কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরু। ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না? তা কি করে হয়? একটু আগে ও লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেওয়ালে লেগে কনুয়ের কাঁচটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র। চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরেই আটকে আছে এখনো। ও চুইংগাম চিবুতে চিবুতে বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আসিস কি করতে? সায়র দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলার অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ আই সোয়ার আই কিল হিম। সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়িয়ে? কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সেই চাহনি। ওর চোখ জোড়া যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে কুড়ো হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে করে জবাব দিল কৃতিক, এলিসার বাবাকে? সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না বলেই গিয়েছে, ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করেই বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না অরু। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজাটা সাবধানে একটু ঢিলে করে উঁকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলোকেশি, খেতে এসো। অরু দুপা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে যাইল। দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়েই হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমনই যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। অরু এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। অরু প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরে খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশড পরোটা, ব্যাস এইটুকু লাঞ্চ? গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো অরু। সায়র এবার অরুর দিকে আরেকবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকায় এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যা! মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো অরু। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পরোটার সাথেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতড়ে চাল ডাল যা পেল সবকিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মম গন্ধে সুবাসিত হয়ে উঠল চারদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ।
সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি? কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো অরু। গরম খিচুড়ির গন্ধে খিদে পেট গুড়গুড়িয়ে উঠল ওর। অরু বলল, খেয়েই বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিয়েই আবেশে চোখ বুজে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলে বোঝাই যায় খাবারটা ঠিক কতটা পছন্দ করছে। খাবার গিলে নিয়ে তৃপ্তি মাখা হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নির দৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করল কৃতিক। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বইয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি, উনি ঠিকই বলেছেন। আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপই বনি লাগি না। আমার নাম আরোরা শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবণতা বানফাসি হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সবকিছু নিজের হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকোনো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন। তাই কোথাও ঘুরতে চাও দার্জিলিংয়ে? আর কারোর সাথে যাবে? আ অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ান্ট ইউ। অরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে কিছু বুঝে উঠতে একটু টাইম লাগলো। কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে অরুও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে অরু পাল্টা তীর ছুড়ল, বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এইটুকু বলার ফুরসত পেল অরু। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। উড স্ট্রং। জেকে কি করছে সেটা? কৃতিকের কাণ্ডে সায়র হক চুকিয়ে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই ওকে হাতের ইশারায় থামিয়ে দিল কৃতিক। দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো, মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়র একদিনই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল এই মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বেরেতে হুট করে জেকে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটোতে পানি ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মুঠেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দু চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেটাঘাতের মতোই শক্তিশালী।
তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতেই অরুর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না অরু।